প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমাদের পঠন পাঠনটা শুরু হবে রেণুর মাধ্যমে অযৌন জনন এই আলোচনা দিয়ে। আগের দিন আমরা অযৌন জনন প্রক্রিয়া শুরু করেছি এবং সেখানে আমরা জীবজগতে অযৌন জনন কিভাবে ঘটে এবং বেশ কয়েক প্রকার অযৌন জনন সম্পর্কে আমরা আলোচনাও সেরে ফেলেছি। আজকে আমরা মূলত প্রথমে আমরা আলোচনা করব বিভিন্ন রেণুর মাধ্যমে কিভাবে অযৌন জনন সম্পন্ন হয় এবং এই রেণুই বা কী। এখন রেণুর মাধ্যমে অযৌন জনন দেখা যায় বিভিন্ন উদ্ভিদের মধ্যে। বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে আমরা এটা মূলত দেখতে পাই ছত্রাক এবং উদ্ভিদের মধ্যে, এবং সেখানে নানা রকমের রেণু সৃষ্টি হয়। আমরা যদি প্রথমে রেণুর বিভিন্ন ধরনগুলোকে এক নজরে একটু শ্রেণীবিভক্ত করে নিই, তাহলে দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে শুধুমাত্র অযৌন জননকে কেন্দ্র করেই রেণু উৎপাদন হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে প্রথমে যৌন জনন হয়, যৌন জননের পরে আবার সঙ্গে সঙ্গে অযৌন জনন রেণুর মাধ্যমে সংখ্যা বৃদ্ধি হয়। কিছু শৈবালের ক্ষেত্রে এই ধরনের যৌন জননের ঠিক পরবর্তী সময় আবার অযৌন জননের মাধ্যমে রেণু উৎপাদনের মাধ্যমে বংশবিস্তার করতে দেখা যায়। আবার কিছু কিছু ক্ষেত্রে যৌন জননের পরেই একদম সঙ্গে সঙ্গেই অযৌন জননের কিছু রেণু উৎপাদিত হয়। তো পুরোপুরি যদি আমরা দেখি যে অযৌন জননের মধ্যে রেণু উৎপাদিত হয় এরকম ইম্পর্টেন্ট রেণু কোনগুলি, এগুলির মধ্যে যেমন ওইডিয়া, ক্লামাইডোস্পোর বা ক্লামাইডো রেণু, কোনিডিয়া, চলো রেণু, অচলো রেণু বা স্পোরাঞ্জিওস্পোর, এইগুলো ইম্পর্টেন্ট। আর যৌন জনন পরবর্তীকালে অযৌন জননের মাধ্যমে রেণু উৎপাদনের মাধ্যমে জনন দেখা যায়। এই ধরনের রেণু যেমন অ্যাস্কোমাইসিটিস ছত্রাকের মধ্যে দেখা যায় অ্যাস্কো রেণু, বেসিডিওমাইসিটিস ছত্রাকের মধ্যে দেখা যায় বেসিডিও রেণু। এগুলি যৌন জনন হয় প্রথমে, তারপরে অযৌন জনন রেণু তৈরি হয়। এছাড়া যৌন জনন পরবর্তীকালে গ্যামেটের মিলনের ফলে যে উস্পোর তৈরি হয় এবং যে জাইগোস্পোর তৈরি হয় সেগুলিও এক বিশেষ প্রকারের রেণু। এই রেণু পর্যায়ে আমরা প্রথমে অযৌন জননের সঙ্গে জড়িত প্রধান যে রেণুর ভাগগুলি আমরা প্রথমেই সেই আলোচনাটা সেরে ফেলব, এবং সেখানে আমরা প্রথমে আলোচনা করব ওইডিয়া নিয়ে। যে অযৌন রেণু ওইডিয়াটা কি। ওইডিয়া কিছু কিছু ছত্রাকের ক্ষেত্রে দেখা যায়, যেমন কপ্রিনাস নামক ছত্রাকের ক্ষেত্রে ওইডিয়া গঠন দেখা যায়। এই ওইডিয়ার ক্ষেত্রে কি হয়, ধরা যাক ছত্রাকে মাইসেলিয়াম, আমরা জানি ছত্রাকের মাইসেলিয়ামের মাধ্যমে তাদের দেহ গঠন হয়। এবার এই ধরা যাক একটা ছত্রাকের মাইসেলিয়ামের এইগুলো হচ্ছে তার হাইফিতে যে কোষগুলো রয়েছে, সেই কোষগুলো প্রত্যেকটা কোষে নিউক্লিয়াস রয়েছে, সাইটোপ্লাজম রয়েছে, অন্যান্য কোষাঙ্গাণু সবই রয়েছে। এই যখন ওইডিয়া গঠন করবে, ওইডিয়া রেণু, তখন যে ঘটনাটা ঘটে, এই ছত্রাকের প্রত্যেকটি কোষ, হাইফির প্রত্যেকটি কোষ এক একটি ওইডিয়া গঠন করে। কিভাবে আমরা একটু দেখে নিই। ছত্রাকটি তার প্রতিটি কোষটা এইভাবে ভেঙে যায়, প্রস্থপ্রাচীর বরাবর তার কোষগুলো হাইফিতে ভেঙে যায়। এই জয়েন্টগুলো প্রত্যেকটা জয়েনে ভেঙে যায়। প্রত্যেকটা জয়েনে ভেঙে যাওয়ার ফলে সমগ্র হাইফিটি কতকগুলো খণ্ডক তৈরি করে ফেলে, যার প্রত্যেকটি এরপরে বিচ্ছিন্ন হয়ে যাবে। বিচ্ছিন্ন হয়ে গিয়ে প্রত্যেকটি এক একটা রেণু হিসেবে কাজ করবে। এই প্রত্যেকটি কোষ আবার নতুনভাবে আর একটা অনুসূত্রর জন্ম দেবে। এই হয়ে গেল। এবার এই প্রত্যেকটি কোষ থেকে অনুসূত্রের সৃষ্টি হবে। এবার
এই এক একটা কোষই আবার পরবর্তীকালে কোষ বিভাজনের মাধ্যমে আবার নতুন অনুসূত্র তৈরি করে নতুন ছত্রাক তৈরি করে দেবে। এটা একটি থেকে, এরকম একটি কোষ থেকে এরকম অনুসূত্র হয়ে গেল। এইভাবে যখন অযৌন জনন করতে পারে ছত্রাক, তখন তাকে বলে ওইডিয়া, এবং এইগুলো হচ্ছে ওইডিয়া। এইগুলোকে বলে ওইডিয়া। তাহলে আমরা রেণু ওইডিয়ার মাধ্যমে কিভাবে জনন হয় সেটা আলোচনা করে ফেললাম। এবার আমরা দেখি আর এক প্রকারের রেণু, যেটাকে বলে কনিডিয়া। কনিডিয়া আমরা অনেক পরিচিত ছত্রাকের ক্ষেত্রে দেখতে পাই, অ্যাসপারজিলাস, পেনিসিলিয়াম প্রভৃতির ক্ষেত্রে কনিডিয়া দেখতে পাই। কনিডিয়া কিভাবে হয়? ধরা যাক এই একটি অনুসূত্র ছত্রাকের হাইফি, তার একেবারে প্রান্ত কোষটি, একেবারে প্রান্ত কোষটি থেকে বাইরের দিকে এরকম ফুলে উঠবে, একটা বাল্বের মতো, ছোট্ট প্রস্থ দানার মতো, এবং নিউক্লিয়াস বিভাজিত হয়ে, এই কোষের নিউক্লিয়াস বিভাজিত হয়ে এই কোষের মধ্যে চলে যাবে, নিউক্লিয়াস বিভাজিত এই কোষের মধ্যে চলে যাবে। এই যে ছোট্ট গোলটি তৈরি হলো, এটি হলো একটি কনিডিয়া। এই কনিডিয়া এই ছত্রাকের এই দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে এ আবার কোষ বিভাজনের মাধ্যমে নতুন অনুসূত্র গঠন করতে পারবে। অনেক সময় দেখা যায় যে এই কনিডিয়া, এই যে কনিডিয়া তৈরি হয়েছে, কনিডিয়া সিরিজ তৈরি হয়ে যায়। সিরিজ মানে এই যে অনুসূত্রটির মাথায় প্রথম একটি কনিডিয়া হলো, তারপরে আবার গোড়ার দিক থেকে আরেকটা কনিডিয়া হলো, গোড়ার দিক থেকে নিচের দিক থেকে কনিডিয়া হতে থাকছে, ফলে একটার পরে একটা কনিডিয়া তৈরি হয়ে এবং কনিডিয়ার চেন তৈরি হয়ে গেল। এরকম হতে পারে। কনিডিয়া যেহেতু অনুসূত্রের বাইরের দিক থেকে তৈরি হয়, তাই একে বলা হয় এক্সোজেনাসলি বা বহির্জনিষ্ণুভাবে এর উৎপাদন। পেনিসিলিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাই, পেনিসিলিয়ামের ক্ষেত্রে কনিডিয়া তৈরি হয় একেবারে একটা ঝাঁটার মতো সুন্দর একটা, সেখানে এটা পেনিসিলিয়ামের অনুসূত্র থেকে সৃষ্টি হওয়া, পেনিসিলিয়ামের অনুসূত্র ছিল এটা, সে অনুসূত্র থেকে উপরের দিকে উঠে আসে এরকম একটি ছত্রাকের অনুসূত্রের অংশ, সেটি আবার অনেকগুলো শাখায় বিভক্ত হয়। এর প্রত্যেকটি শাখা আবার অনেকগুলো বোতলের মতো ছোট বোতল আকৃতির শাখাতে বিভক্ত হয়। এর মাথায় রেণুর সারিবদ্ধভাবে যুক্ত থাকে, পুরো একটা ঝাঁটার মতো বিন্যাস তৈরি করে। আমাদের পরিচিত ছত্রাক পেনিসিলিয়ামে আমরা এরকম দেখতে পাই, অ্যাসপারজিলাসে এরকম অনেকটা এরকম দেখতে পাই, পুরোপুরি এরকম নয়। এক্ষেত্রে এটা তো অনুসূত্র থেকে প্রথম যে শাখাটা বেরোলো তাকে বলে কনিডিও ফোর। কনিডিও ফোরের উপরে তারপরে যে শাখাটা, এই শাখাটাকে বলে মেটুলি। ভুল করে ফেললাম, এই শাখাটা মেটুলি। মেটুলির উপরে যে শাখাটা, এই শাখাটাকে বলে স্টেরিগমাটা। আর এইগুলো হচ্ছে সব কনিডিয়া চেন। এই যে প্রত্যেকটা কনিডিয়ার গঠন বা ওইডিয়ার গঠনে আমরা কি দেখব? চারিদিকে পাতলা একটা আবরণ, কোষ পর্দা এবং কোষ প্রাচীর, তার ভেতরে একটি নিউক্লিয়াস যেটি মাইটোসিস বিভাজনের মাধ্যমে সৃষ্টি হয়েছে, সাইটোপ্লাজম, নানা ধরনের কোষ অঙ্গাণু, এই সমস্ত কিছু
প্রত্যেকটা কোষের মধ্যে রয়েছে। এটাই হলো এক একটি রেণুর মূল সংগঠন। এরপরে আমরা আর এক প্রকার রেণু নিয়ে আলোচনা করব, স্পোরঞ্জিও স্পোর, রেণুস্থলী রেণু বা অচল রেণু। এটা আমরা মিউ করে দেখতে পাই। তারপরে রাইজোপাসে দেখতে পাই কিরকম, এটা মিউ করে অনুসূত্র। মিউকোরের এই অনুসূত্র থেকে প্রথমে উপরের দিকে এরকম একটা ছোট্ট স্টকের মতো উঠে আসে, তার মধ্যে নিউক্লিয়াস প্রবেশ করে। তারপরে এই স্টকটা আস্তে আস্তে বড় হয় এবং তার মাথাতে এরকম একটা গোলাকার অঞ্চল তৈরি হয়। এর মধ্যে নিউক্লিয়াস প্রবেশ করে। তারপরে কি হয়, এই অগ্রভাগটা বিশেষ আকৃতি ধারণ করে। বিশেষ আকৃতি ধারণ করে, যার মিডিল, এটা গোল বলের, একদম গোল বলের মতো এই জায়গাটা। তার মাঝের কিছুটা অঞ্চল প্রচুর কোষ গহ্বর যুক্ত প্রোটোপ্লাজম দিয়ে তৈরি। এখানে কোনো নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াসগুলো অতি বারবার বিভাজিত হয়ে এই অঞ্চলের বাইরে চারিদিকে অবস্থান করে। প্রতিটি নিউক্লিয়াসকে কেন্দ্র করে কিছুটা সাইটোপ্লাজমকে নিয়ে এবং কিছু কোষাঙ্গাণু নিয়ে গোল গোল প্রস্থদ্বারার মতো অসংখ্য কোষ তৈরি হয়। এগুলি রেণু। প্রচুর তৈরি হয়, পুরো জায়গাটা ভর্তি হয়ে যায় এবং ক্রমাগত এগুলো তৈরি হতে থাকে আর ভেতর থেকে চাপ সৃষ্টি হয়। তারপর একটা সময় কি হয়, এই মাথাটা বাস্ট করে যায় আর ভেতর থেকে এই অংশটা ফুলে চাপ দেয়, এটা বাস্ট করে যায়, ফলে সব রেণুগুলো বাইরে বিস্তার লাভ করে। এই জায়গাটাকে বলে স্পোরাঞ্জিয়া ফোর। ফোর মানে হচ্ছে স্টক, রেণুস্থলী ধর বাংলায়, রেণুস্থলী ধর স্টক। এই জায়গাটাকে বলে কলুমেলা। এইটাকে বলে স্পোরাঞ্জিয়া বা রেণুস্থলী। আর এইগুলো হচ্ছে সব রেণু। এই রেণু বাতাসে ভেসে যেতে পারে, কিন্তু এদের নিজস্ব চলন গমনের কোনো ক্ষমতা নাই। সেই জন্য এই রেণুকেই বলা হয় অচল রেণু। যে রেণুর সিলিয়া বা ফ্লাজিলা নামক গমনাঙ্গ থাকে না, সেই রেণুকেই বলা হয় অচল রেণু। তাহলে এটা একটা অচল রেণু। তাহলে রেণুস্থলীর মাধ্যমে কিভাবে রেণু তৈরি হয় আমরা সেটা আলোচনা করে নিলাম। এবার আর একটা আলোচনা করি আমরা, ক্লামাইডোস্পোর। ক্লামাইডোস্পোর যে ছত্রাক তৈরি করে, ধরা যাক এটা তার অনুসূত্রতে পরপর কোষগুলো রয়েছে। এবার এই অনুসূত্রের মাঝের কোনো একটা কোষ, ধরা যাক এই কোষটা, এই অনুসূত্রের মাঝের কোনো একটা কোষ ক্লামাইডো রেণু তৈরি করবে। সেই কোষটা আস্তে আস্তে এরকম ফুলে ওঠে অনুসূত্রের মাঝখানে, এভাবে ফুলে ওঠে এবং তার মধ্যে নিউক্লিয়াস থাকে। শেষমেশ কি হয়, এই জায়গাটা ক্রমান্বয়ে ফুলে ওঠে, একবারে গোলাকার একটা রেণুর মতো আকার নেয়। আর তার দুই দিকে অনুসূত্র থেকে যায়। ক্রমশ এর মধ্যে প্রচুর খাদ্য জমা হয়, এর চারিদিকের প্রাচীর খুব মোটা হয়
আসলে ক্লামাইডো রেণু তৈরি হয় প্রতিকূল পরিবেশকে ওভারকাম করার জন্য। খুব মোটা প্রাচীর তৈরি হয়ে যায়, মাঝখানে নিউক্লিয়াস থাকে, প্রচন্ড শুষ্কতাতে এরা নষ্ট হয় না বা শুকিয়ে যায় না। এই যে যেটা তৈরি হলো এটাই হচ্ছে ক্লামাইডো রেণু। তাহলে ক্লামাইডো রেণুর মধ্যে প্রচুর পরিমাণে খাদ্য সঞ্চিত থাকে, এর বাইরের প্রাচীর খুব মোটা হয় এবং এটা আসলে একটা প্রতিকূল পরিবেশ, শুষ্ক আবহাওয়া ওভারকাম করবার একটা রেণু। আমরা আরো এক প্রকার রেণু সম্পর্কে আমরা আলোচনা শেষ করে ফেললাম। এবারে আমরা একটু চলরেণু সম্পর্কে আলোচনা করি। বিভিন্ন শৈবালের ক্ষেত্রে এই চলরেণু দেখা যায়, যেমন ইউলোথ্রিক্স, তাদের চলরেণু তৈরি হয়, ক্লামাইডোমোনাসের চলরেণু তৈরি হয়। চলরেণু কি, যে পার্টিকুলার কোষ থেকে তৈরি হবে যে রেণু, এবং যে রেণুর সংগঠনে আমরা দেখতে পাবো রেণুর মাথায় এক বা দুটো ফ্লাজেলা থাকবে এবং তার মাধ্যমে এরা মুভ করতে পারবে, একে বলে চলরেণু। চলরেণুতে দ্বি ফ্লাজেলা যুক্ত হতে পারে, এটা দ্বি ফ্লাজেলা যুক্ত চলরেণু। আবার চার ফ্লাজেলা যুক্ত চলরেণুও দেখা যায়। চার ফ্লাজেলা যুক্ত চলরেণু ইউলোথ্রিক্স আমরা দেখতে পাই। ইউলোথ্রিক্সে দু রকমই দেখতে পাই, দ্বি ফ্লাজেলা যুক্ত দেখতে পাই, আবার চার ফ্লাজেলা যুক্ত দেখতে পাই চলরেণু। এরা জলের মধ্যে দিয়ে মুভ করতে পারে। এরাও অযৌন জননের একক। ক্লামাইডোমোনাস, ইউলোথ্রিক্স তাদের দেহকোষ থেকে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে এগুলো তৈরি হয়। এক একটা কোষ থেকে অনেকগুলো তৈরি হয়, 16টা মতো তৈরি হয়, কখনো 8টা তৈরি হয় চারের গুণিতকে, যেহেতু মাইটোসিস বিভাজনের মাধ্যমে হয় 2-এর গুণিতকে কোষগুলো তৈরি হয়। তাহলে এই কোষগুলো তারপর ওই দেহকোষ থেকে তৈরি হয়ে বিভাজনের মাধ্যমে ফ্লাজেলা সঞ্চার হয়ে ওই কোষ প্রাচীরকে ফাটিয়ে এগুলি জলে মুক্ত হয় এবং জলের মধ্যে সাঁতার কেটে বেড়ায়। তারপর উপযুক্ত পরিবেশে এরা স্থির হয়ে বসে, ফ্লাজেলাগুলো অপসারিত হয়, কোষগুলো বিভাজিত হয়ে এক একটা থেকে অনেকগুলো তৈরি করতে পারে। ক্লামাইডোমোনাসের ক্ষেত্রে এক একটা থেকে এক একটা ক্লামাইডোমোনাস তৈরি হয়। ইউলোথ্রিক্স বহুকোষী শৈবাল, সূত্রাকার, অনেকটা স্পাইরোগাইরার মতো, তাদের ক্ষেত্রে এই কোষটা থেকেই আবার আরেকটা নতুন অনুসূত্র তৈরি হয়ে যায়। এইভাবে চলরেণু তৈরি হয়। এছাড়া আরও যে অন্যান্য রেণুগুলো রয়েছে, জাইগোস্পোর, উস্পোর, তারপরে হিপ্নোরেণু, অ্যাকাইনেট, ফর্মোগোনিয়া, হেটেরোসিস্ট, অন্তরেণু, এগুলো সম্পর্কে আমরা বিভিন্ন সময় পড়াশোনা করেছি। এগুলো সম্পর্কে একদম খুব সংক্ষেপে 2-3 লাইনের পার্ট তোমরা তোমাদের বই থেকে নেবে। কোনোটা বুঝতে অসুবিধা হলে সেটা আমাকে আবার জানাবে, সেটা আমি আবার বলবো। সেগুলো অত ইম্পর্টেন্টও নয়, কিন্তু এগুলো একদম ছোট ছোট করে আমাদের পড়ে নিতে হবে। আর দুটো রেণু নিয়ে আমরা আলোচনা করে আমাদের রেণুর আলোচনা আমরা শেষ করবো। একটা হচ্ছে অ্যাস্কো রেণু আর একটা হচ্ছে বেসিডিও রেণু। অ্যাস্কো রেণু এবং বেসিডিও রেণু। অ্যাস্কোরেণু তৈরি হয় অ্যাস্কোমাইসিটিস ছত্রাকের ক্ষেত্রে। অ্যাস্কোমাইসিটিস ছত্রাকের যৌন জননের পরে তাদের যে অ্যাসকাস তৈরি হয় থলির মতো, সেই অ্যাসকাসের মধ্যে 4টি অথবা 8টি হ্যাপ্লয়েড অ্যাস্কোরেণু তৈরি হয়, যেগুলি অ্যাসকাসকে ফাটিয়ে বাইরে বেরিয়ে এসে এবং তার থেকে নতুন আবার অসংখ্য, প্রত্যেকটা রেণু থেকে আর একটা অনুসূত্র তৈরি হয়, সেগুলো থেকে আবার অসংখ্য অনুসূত্র তৈরি হয়ে নতুনভাবে আবার আর একটা ছত্রাকে জন্ম দেয়। অ্যাস্কোবোলাসের ক্ষেত্রে দেখতে পাই আমরা, পেনিসিলিয়ামের ক্ষেত্রে দেখতে পাই আমরা, অ্যাস্কোমাইসিটিস গোষ্ঠীর ছত্রাকের ক্ষেত্রে। আর বেসিডিও রেণু দেখতে পাই আমরা বেসিডিওমাইসিটিস ছত্রাকের ক্ষেত্রে, যেমন অ্যাগারিকা জাতীয় ছত্রাকের ক্ষেত্রে। তাদেরও যৌন জননের পরে তাদের যে বেসিডিয়াম নামক বিশেষ অনুসূত্র তৈরি হয়, সেই বেসিডিয়ামের মাথার থেকে 4টে স্টেরিক মাথা তৈরি হয়। সেই 4টে স্টেরিক মাথার প্রত্যেকটার অগ্রভাগে, মাথার অগ্রভাগে একটা করে বেসিডিও রেণু তৈরি হয়। অ্যাস্কোরেণু তৈরির সময় যে অ্যাসকাস তৈরি হয়, একটা অ্যাসকাসের গঠন হয় এই রকম। আমরা শুধুমাত্র অ্যাসকাসটা আছি এখানে। এই অ্যাসকাস আবার বিশেষ সংগঠনের মধ্যে দেখা যায়, যেটাকে বলা হয় ফুল বডি। আমরা 11-এ ছত্রাক পাঠের সময় সেগুলো আলোচনা করেছি, এখন আর অতটা আমরা আলোচনা যাব না। এইটা পুরোটা অ্যাসকাস 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই 8টা অ্যাস্কোরেণু তৈরি হয়েছে। এটাকে বলা হচ্ছে অ্যাসকাস। আর এটা হচ্ছে অ্যাস্কোরেণু। যেমন অ্যাস্কোমাইসিটিস ছত্রাক, অ্যাস্কোবোলাসে এইরকম তার যে ফ্রুট বডি তৈরি হয় তার মধ্যে এরকম তৈরি হয়। এটা বাস্ট করে বেরিয়ে যাবে, অনেকগুলো আবার এখানে মুখ তৈরি হয়, এগুলো এক একটা থেকে আবার নতুন করে আরেকটা ছত্রাক তৈরি হবে।
আর বেসিডিওমাইসিটিসের ক্ষেত্রে যেমন অ্যাগারিকাসের ক্ষেত্রে তার ব্যাঙের ছাতা বা অ্যাগারিকাস যেটা, তার ওই ব্যাঙের ছাতার আকৃতি যেটা, ওর মধ্যে এরকম অনুসূত্রের বিশেষ অনুসূত্র তৈরি যৌনজননের মাধ্যমে, এটাকে বেসিডিয়াম বলে। এই বেসিডিয়াম থেকে এরকম আঙুলের মতো 4টে করে উপবৃদ্ধি তৈরি হয়। এই উপবৃদ্ধিগুলোকে বলা হয় স্টেরিগমাটা। এই প্রত্যেকটার মাথায় এইভাবে একটা করে, প্রত্যেকটার মাথায় এইভাবে একটা করে তৈরি হয় রেণু, এক নিউক্লিয়াস যুক্ত, যাকে বলে বেসিডিও রেণু। বেসিডিও রেণুর ক্ষেত্রে এটাকে আমরা বলছি বেসিডিয়াম। অ্যাগারিকাসে এরকম তৈরি হয়, এটাকে বলে স্টেরিগমাটা। অ্যাগারিকাসের ওই ব্যাঙের ছাতার ভেতরে গিলের মধ্যে এইরকম হাজার হাজার বেসিডিয়াম, স্টেরিগমাটা, লক্ষ লক্ষ রেণু তৈরি হয়। এটা হচ্ছে বেসিডিওস্পোর বা বেসিডিও রেণু। তাহলে মোটামুটি রেণুর মাধ্যমে আমাদের প্রধান রেণু সম্পর্কে আমরা আলোচনা সেরে ফেললাম। বাকি অন্য যেগুলো রয়েছে সেগুলোও তোমাদের পড়তে হবে, পড়ে সেগুলো নিয়ে কোনো সমস্যা তৈরি হলে সেগুলো আমরা পরবর্তীকালে আলোচনা করে দেবো আবার। এবারে আমরা গেমিউলের মাধ্যমে আমরা কিভাবে অযৌন জনন ঘটে সেটা আমরা একটু আলোচনা করে নেব। গেমিউল সাধারণত প্রাণীদের ক্ষেত্রে, যেমন পরিপীড়া পর্বের প্রাণী সাইকন, স্পঞ্জিলা, এদের ক্ষেত্রে গেমিউল তৈরি হয়। এদের ক্ষেত্রে যে গেমিউলটা তৈরি হয়, সেই গেমিউলটা কিভাবে তৈরি হয়? এদের ক্ষেত্রে দেখা যায়, এদের তো আমরা এর আগেও দেখেছি, এদের শরীরের গঠন হচ্ছে এইরকম, মাটির নিচে কোনো পাথরের উপরে এরা শক্ত, এটাকে বলা হয়, এদের সারা গায়ে অসংখ্য অস্টিও ভর্তি, আর এটাকে বলা হয় অসিকিউলাম। এদের শরীরের ভেতরে বিশেষ ধরনের কোষ থাকে যাকে বলে আর্কিওসাইট কোষ। সেই আর্কিওসাইট অসংখ্য, এদের ভেতরে আর্কিওসাইটের কোষের ভেতর থেকে এরকম, কোষের ভেতরে এরকম গোলাকার গোলাকার তৈরি হয়, এগুলোকে বলে আর্কিওসাইট কোষ। এগুলোকে বলা হয় আর্কিওসাইট কোষ। আর্কিওসাইট কোষের ভেতরে অসংখ্য গেমিউল তৈরি হয়। এই গেমিউলগুলো এখান থেকে বিচ্ছিন্ন হয়ে এর মুখ দিয়ে বেরিয়ে আসে, এবং প্রতিটি গেমিউল থেকে আবার নতুন আর একটা স্পঞ্জে জন্ম হতে পারে। এইভাবে গেমিউলের মাধ্যমে এদের জনন হতে দেখা যায়। এছাড়া আরো খন্ডি ভবন, স্পাইরোগাইরা, ফিতা শাওলার ক্ষেত্রে দেখা যায়। শাওলাটি লম্বা ফিতার মতো আমরা জানি, সেগুলো জলের স্রোতে ধাক্কায় ছিন্ন ভিন্ন হয়ে যায়, সেখান থেকে আবার নতুন স্পাইরোগাইরা তৈরি হয়ে যায়। এইভাবে স্পাইরোগাইরার মাধ্যমেও অযৌন জনন ঘটতে পারে। আমরা যে আলোচনায় ছিলাম, আমরা সে আলোচনা আবার ফিরে আসি। খন্ডি ভবন কিছু কিছু ক্ষেত্রে, রিক্সা নামক মশের ক্ষেত্রে দেখা যায় খন্ডি ভবন বা পচনের মাধ্যমে তাদের অযৌন জনন ঘটে। সেটা কিভাবে আমরা একটু দেখে নিই। এই ধরা যাক একটা রিক্সিয়া, তার থ্যালাস এইরকম, আমরা রিক্সা সম্পর্কে পঠন পাঠনের আগেই সেরে ফেলেছি। এবার দেখা যায় রিক্সের থ্যালাসগুলোকে নিচের দিক থেকে পচতে শুরু করে। এই নিচের দিক থেকে পচতে শুরু করে, পচতে পচনটা এত দূর যায় আর পচে না। ফলে এত দূর যখন পচে, তখন এই জায়গাটা যদি পচে যায়, এই খণ্ডটা দুটো আলাদা খণ্ডে পরিণত হয়ে যায়। ফলে একটা রিক্সিয়া থেকে দুটো রিক্সিয়ার এইভাবে সৃষ্টি হয়ে যায়। এটাও রিক্সিয়ার একটা। তাহলে আমরা দেখলাম যে ব্রাউফাইটার মধ্যে রিক্সিয়াদেরও ঠিক এইভাবে অপত্য দুটো রিক্সা হতে পারে। এইভাবে এদের খন্ডি ভবনের মাধ্যমে অযৌন জনন দেখা যায়। এবারে আমরা আরও এক প্রকারের অযৌন জনন পদ্ধতি, খুব ইম্পর্টেন্ট, সেটা নিয়ে আলোচনা করব। সেটা হলো কোরকুদ্গম। উদ্ভিদ এবং প্রাণী উভয়ের মধ্যে দেখা যায়। যেমন উদ্ভিদের মধ্যে আমরা ছত্রাক, যদি উদ্ভিদ ধরি, ছত্রাকের মধ্যে দেখা যায় ছত্রাক ইস্ট, এ ব্যাপারে সবচেয়ে আদর্শ। ইস্টের একটি পরিণত দেহকোষ। এবার যখন এদের অনুকূল পরিবেশ থাকে, এই দেহকোষের সাইড থেকে ছোট কোরক উৎপত্তি লাভ করে, ছোট অংশ এরকম আউটগ্রোথ তৈরি হয়। এবার এই যে নিউক্লিয়াসটি এবার বিভাজিত হয়।
ইস্টের যে মূল নিউক্লিয়াসটিও বিভাজিত হয়ে অপত্য নিউক্লিয়াস তৈরি করে এবং এই অপত্য নিউক্লিয়াসটি তখন এই কোরকের মধ্যে প্রবেশ করতে শুরু করে ছিন্ন হয়ে গিয়ে, এবং তার ফলে কি হয়, কোরকটি আস্তে আস্তে বড় হয়, কোরকটি আস্তে আস্তে বড় হয়ে গোলাকার বাল্বের মতো আকার নেয়। আর এই যে অপত্য নিউক্লিয়াস তৈরি হয়েছিল নিউক্লিয়াসের মধ্যে প্রবেশ করে, ফলে আরেকটি কোষে পরিণত হয়ে যায়। এটি পরবর্তীকালে এখান থেকে ছিন্ন হয়ে গিয়ে, পুরোপুরি ছিন্ন হয়ে গিয়ে আরেকটি নতুন স্টেট জন্ম দেয়। পরবর্তীকালে এই দেহটি এখান থেকে ছিন্ন হয়ে যায় এবং মাতৃদেহে এখানে একটা স্কার তৈরি হয়, একটা ক্ষত তৈরি হয়, যেখান থেকে ছিন্ন হয়, এটাতে ছিন্ন একটা ক্ষত তৈরি হয় মাতৃদেহে, এবং এখান থেকে একটা অপত্য স্টেজ জন্ম হয়ে যায়। অনেক সময় স্টের ক্ষেত্রে কোরক দেখা যায় যে পরপর 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 লম্বা পরপর এটা ছিন্ন হয় না, পরপর যুক্ত হয়ে লম্বা সিরিজ তৈরি করে ফেলে, তখন তাকে বলা হয় সিউডোমাইসেলিয়াম। এইরকম কোরক দেখা যায় হাইড্রার ক্ষেত্রেও। হাইড্রা আমরা জানি নিডেরিয়া পর্বের প্রাণী। হাইড্রার দেহটা এরকম নলাকার এবং মাথায় এদের মুখছিদ্র, তার চারিপাশে কোর্সিকা রয়েছে, সেটা আমরা জানি, ইতিমধ্যে আমরা সেটা পড়ে ফেলেছি, নিচু ক্লাসে 11-এ পড়ে ফেলেছি কোর্সিকা। এবার এই হাইড্রার যে নলাকার দেহ, দেহের সাইড থেকে ছোট আউটগ্রোথ তৈরি হয়। প্রথমে ছোট্ট আউটগ্রোথ তৈরি হয়, আস্তে আস্তে এই আউটগ্রোথটি আকারে বড় হতে থাকে। এই আউটগ্রোথটা আকারে বড় হতে থাকে এবং একটা ছোট হাইড্রার মতো আকার নিয়ে নেয়, একটা ছোট হাইড্রার মতো আকার নিয়ে নেয়। এরও মাথায় মুখছিদ্র তৈরি হয়, এখানেও কোর্সিকা তৈরি হয় এবং তারপর এটা এখান থেকে ছিন্ন হয়, ছিন্ন হয়ে গিয়ে একটা ছোট হাইড্রা রূপে আত্মপ্রকাশ করে। আস্তে আস্তে এটা বড় একটা পরিণত হাইড্রাতে পরিণত হয়ে যায়। এইভাবে হাইড্রার কোরকোদ্গমের মাধ্যমে অযৌন জন্ম করে থাকে। এরপরে আমরা অযৌন জন্মের পরবর্তী যে ভাগটা দেখব সেটা হচ্ছে পুনরুৎপাদন ক্ষমতা। পুনরুৎপাদন ক্ষমতা দুরকম ভাবে হতে পারে, যে মূল দেহটা কতগুলো, যেমন চ্যাপ্টা কৃমির ক্ষেত্রে আমরা দেখতে পাবো চ্যাপ্টা কৃমির ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে মূল দেহটা কতগুলো যদি পিস পিসে কেটে দেওয়া যায়, কতগুলো এইভাবে আড়াআড়ি খণ্ডে যদি এই দেহটাকে কেটে দেওয়া যায়, তাহলে প্রত্যেকটা খণ্ড থেকে আর একটা নতুন চ্যাপ্টা কৃমি বা যকৃৎ কৃমির জন্ম হতে পারে। ফলে যকৃৎ কৃমির এইভাবে প্রতিটি খণ্ড থেকে আরেকটি নতুন যকৃৎ কৃমি সৃষ্টি করার ক্ষমতাকেই বলা হয় পুনরুৎপাদন ক্ষমতা। পুনরুৎপাদন ক্ষমতা এটাও অযৌন জন্মের একটা পদ্ধতি। হাইড্রার ক্ষেত্রে পুনরুৎপাদন একটু অন্যরকম দেয়। আমরা হাইড্রা যারা কোর্সিকা কেটে দিই, আমরা দেখবো কদিন পরে সেই কোর্সিকাটা আবার হয়ে গেল। এটাকে বলা হচ্ছে হাইড্রার পুনরুৎপাদন ক্ষমতা। বুঝা গেল? তাহলে এগুলো সব অযৌন জনন পদ্ধতি। এছাড়া আরো কিছু অযৌন জনন পদ্ধতি রয়েছে জীবজগতে, সেগুলো সম্পর্কে আমরা খুব সামান্য কিছু আলোচনা সেরে ফেলবো। যেমন স্ট্রোবাইলেশন। স্ট্রোবাইলেশন দেখা যায় যে কিছু কিছু জীবদেহ থেকে দেখা যায় ক্রমাগত তার দেহখণ্ডক তৈরি হয়ে সমগ্র দেহ থেকে একসঙ্গে অসংখ্য কোরক তৈরি হয়। সমগ্র দেহ খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে প্রতিটি খণ্ড আস্তে আস্তে গোলাকার আকৃতি ধারণ করে এক একটি কোরকে পরিণত হয় এবং একসঙ্গে একটা দেহ থেকে অসংখ্য দেহের উৎপত্তি ঘটে। একে বলে স্ট্রোবাইলেশন। স্ট্রোবাইলেশন ওরেলিয়ার ক্ষেত্রে আমরা
দেখতে পাই এই পদ্ধতি। আমরা এতক্ষণ যে আলোচনা শেষ করে ফেললাম এর মধ্যেই রয়েছে অযৌন জননের বিভিন্ন পদ্ধতিগুলো। এবারে আমরা অযৌন জননের গুরুত্বটা খুব সংক্ষেপে একবার আলোচনা করে নিই। অযৌন জনন পদ্ধতি যেহেতু একটি দেহ থেকেই একাধিক দেহের উৎপত্তি লাভ করে, ফলে এই জনন পদ্ধতি খুব সহজে সম্পাদিত হতে পারে এবং খুব দ্রুত গতিতে একটি জীব অসংখ্য জীব সৃষ্টি করতে পারে অনুকূল পরিবেশে। অযৌন জননের মাধ্যমে অপত্য জীব মাতৃজীবের মতো অবিকল একই ধর্ম বিশিষ্ট হয়, নতুন কোনো ধর্মের এখানে সমাগম ঘটে না। সেই কারণে এটা অযৌন জননের আমরা বলবো নেগেটিভ পয়েন্ট। কারণ অযৌন জননে যেহেতু অযৌন জননে পরবর্তী বংশধরে নতুন কোনো ধর্মের আবির্ভাব ঘটে না, ফলে এর মধ্যে দিয়ে প্রকরণ বা বিবর্তন ঘটার সম্ভাবনা একেবারেই থাকে না। এটা অযৌন জননের একটি অসুবিধা। অযৌন জননের আবার আরেকটি সুবিধা হলো অযৌন জনন পদ্ধতিতে কোনো গ্যামেট তৈরির প্রয়োজনীয়তা নেই, দুটি জীবদেহের প্রয়োজনীয়তা নেই, একটি জীবদেহ থেকে অতি দ্রুত এর মাধ্যমে অপত্য বংশধর তৈরি হতে পারে। ফলে অযৌন জননের কিছু সুবিধা কিছু অসুবিধা রয়েছে। তাও সার্বিকভাবে বলা যায় নিম্ন শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে দ্রুত গতিতে অনুকূল পরিবেশে বংশবিস্তারের জন্য এই জনন পদ্ধতি তাদের পৃথিবীতে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের অযৌন জনন শেষ হয়ে গেল। আমরা পরবর্তী ক্লাসে যৌন জনন সম্পর্কে আমরা আলোচনা করব।